সাকিব কেনার দিকে তাকান, তার অবৈধ কয়েকটা স্ত্রী কোন তথ্য প্রমাণ দিছে? যদি বাংলাদেশের কোনো আলম মিজানুর আজহারি বা অন্য কোনো আলম মিজানুর কথা করতো, তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইট করতো। কেন জানেন? কারণ তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। সমস্যা আমি যতটুকু দেখছি সাদনাজের সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না, সমস্যা হচ্ছে তার দাড়ি, সমস্যা তার টুপি, সমস্যা হচ্ছে তার ইসলামিক লেবাজের কারণে। অনেকেই ওনাকে বলছে আলিমাদের ছাত্র। যেমন ভাবে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী আর মৌলবাদীর দিকে নিয়ে যাচ্ছে, আমরা অচিরে আমাদের সার্বভৌমত্ব হারানোর দিকে যাচ্ছি। কারণ এই কথাগুলো তাদের মাথায় ইনফেক্ট হচ্ছে, আর এর একটা বাস্তবায়ন হবে। আমরা আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করব না বিশ্বের কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করব, এটা আমাদের নিজস্বতা, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের। চাচ্ছিলাম যে এই সরকার মূলত আপনার এই সরকার ছাড়া বিগত দিনগুলোতে দাড়ি টুপির প্রতি অ্যালার্জি সবসময় কাজ করে আসছে। গত 16-17 বছর আমরা দেখে আসছি, এবং এই সরকারও আমলেও বর্তমানে আমরা এই জিনিসগুলোই দেখে আসছি। তার কারণ তো মূলত প্রথম আলো, ডেইলি স্টারের মতো ধ্যান ধারণা এবং ওদের মতো করে দেশ চালানোর যে একটা সিস্টেম চালু হয়ে গেছে, তাতে আমরা এই ধরনের পরিস্থিতিগুলো দেখি। কারণ হচ্ছে এই ঘটনাটা হওয়ার পরে এই ঘটনাটা হওয়ার পরে যখন আওয়ামী লীগের কিছু লোকজন এগুলো প্রচার করা শুরু করছে, নতুন স্বাধীন দেশে মা ছেলেকে ফ্রিজে ঢুকিয়ে রাখে, এই ধরনের টিটকারিমূলক নতুন স্বাধীনতার সুফল বলে দিয়ে আসছে, তখন আমরা লজ্জিত। মূলত আমরা টকশোতে না আসার পিছনে আরো একটা কারণ যে আমরা এই বিপ্লব, এই অভ্যর্থন, এই চেতনা ধারণ করে আমরা দেশকে স্বাধীন এবং সুন্দর একটা সুসংগঠিত দেশ চাইছিলাম। কিন্তু মূলত এই দেশটা এইভাবে এখন নতুন ওভাবে ওরা গঠন করতে পারেনি নতুন এই সরকার, অন্তকালীন সরকার যেটা। কেন বিপ্লবরা, আপনারা এই বিপ্লবী চেতনারা কেন এই এই উপদেষ্টা মন্ডলীতে কেন স্থান নাই? কেন তারা মনে করেন যে যারা বিপ্লব গত কয়েকটা বছর হাসিনা দোসর হিসাবে ছিল বা আশেপাশে ছিল, বা এক লাইন লিখে যারা সুফল পাইছে, ওরাই এখন উপদেষ্টা মন্ডলীতে আপনার নিয়োগ পাচ্ছে। এটার জন্য হাজারো সমালোচনার পরও কেন ওদেরকে অপসারণ করা হচ্ছে না? এবং কেন এই আহত ছাত্রছাত্রীদের, যারা আহত বা যারা নিহত হয়েছে, এই লোকগুলোকে কেন সুচিকিৎসা দেওয়া হচ্ছে না? কেন দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল করতে পারতেছে না? এখন ওনারা প্রবাসীদেরকে খুশি করার জন্য লাঞ্চ করে, যে লাঞ্চটা আমরা চাই না। আমরা চাইছি যে সুন্দরভাবে টিকেট, যে সিন্ডিকেট গুলো, এগুলো বন্ধ করা। আমরা চাইছি কি যে কম খরচে পাশের দেশগুলো যেভাবে কম খরচে বিদেশে যাইতে পারে, ওটা কেন আমরা পারবো না? ওনারা এই জিনিসগুলো না ধরে ওনারা চা খাওয়ার জন্য 15 টাকা দিয়ে চা খাওয়ার জন্য এই জিনিসগুলো করে। এগুলা তো আমরা চাইনি। এগুলা সম্ভব টোটালি আপনার হচ্ছে যে এগুলো আইওয়াশ করে এক ধরনের বন্যামি মতোই। কিন্তু আমরা লজ্জিত যে আমাদের অর্জনের যে সরকার, এই সরকারের প্রতিবাদ বা ওই সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলতে হচ্ছে। এবং রাজনৈতিক দলগুলো যে বেলকি দেখাচ্ছে, জামাতের আমিল বলতেছে ওদেরকে ফ্যাসিস্ট বারবার বলবেন না, কিংবা বিএনপি থেকে বারবার বলা হচ্ছে যে ওদেরকে যে ইলেকশনে অংশগ্রহণ করা উচিত, রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। কেন এই ধরনের? উনারা রাজনীতি করে জনগণের জন্য, মানুষের জন্য, মানুষের পালস কেন এই রাজনৈতিক দলগুলো বুঝতেছে না? কেন ওনারা বারবার ওনাদের নিজস্ব স্বার্থে ভোটের ব্যবসা করার জন্য এই কথাগুলো বলে কেন জনগণের অন্তরে দাগা দিচ্ছে? এই জিনিসগুলো আমরা কখনোই আশা করিনি। আমরা চাই বিতর্কিত যারা আছে, এই যে দেখেন আসিফ মাহমুদ স্যার এবং যারা পিনাকি দাদা, ইলিয়াস হোসেন সহ কনক সারোয়ার, এরা কত ত্যাগ স্বীকার করছে। ওদের বক্তব্য, ওদের কথার পরে আমরা দেশকে স্বাধীন পাবো, একটা সুন্দর দেশ গঠনের জন্য যে আশা আমাদের বুকে ধারণ করছি, উনাদের কথার মাধ্যমে আমরা কিন্তু এই আশা বুকে লালন করে আমরা একটা সুন্দর দেশ পাইছি। কিন্তু আজকে ওই ত্যাগী লোকগুলোকে কেন উপদেষ্টা মন্ডলীতে জায়গা দেওয়া হচ্ছে না? কেন ওনারা একটা আওয়ামী ফ্যাসিস্টের যে 15 বছর 16 বছর ছিল, ওই কায়দায় ওনারা দেশকে চালু করার চেষ্টা করতেছে? এটার জন্য তীব্র নিন্দা প্রকাশ করি, এবং জনগণের ফালস বোঝার জন্য রাজনৈতিক দলগুলোকে আরো সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ মনির ভাই। ধন্যবাদ মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনাকে ধন্যবাদ অনেকদিন পর সুযোগ দেওয়ার জন্য। ভাই, আমরা তো এই দেশেরই অধিবাসী, এই দেশটার প্রতি আমাদের ভালোবাসা থাকবে, প্রেম থাকবে। আর প্রেম ভালোবাসা এগুলো তো হৃদয় থেকে আসে, আর হৃদয়ের মূল্যায়িত হয় মানুষের একটা চেতনা শক্তি দিয়ে। আর সেই চেতনা শক্তিটা হচ্ছে প্রত্যেকের ধর্মীয় জীবন ব্যবস্থা।
আমরা আমাদের ধর্মকে ভালোবাসি, তাই আমরা ন্যায় অন্যায়গুলোকে পার্থক্য করতে পারি। আমরা বুঝতে পারি আমাদের ভালোবাসাগুলেন, আমরা বুঝতে পারি আমাদের দেশ প্রেম, আমাদের মানুষের প্রতি ভালোবাসা, মত পোষণের পোষণের স্বাধীনতা, এগুলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা স্বাধীনতা থাকবে, এটাই স্বাভাবিক। আজকে যখন সারা পৃথিবীতে মানুষ এগিয়ে যাচ্ছে প্রগতির সাথে এবং ধর্ম চর্চার সাথে, আজকে দেখেন সোমালিয়ার সেই ওমর এলহাম বা প্যালেস্টাইনের ওই মহিলা জাতিসংঘে দাঁড়িয়ে প্যালেস্টাইনের অধিকারের কথা বলতেছে, হিজাব পরিয়ে প্রগতিশীল নারীরা। আর এখানে প্রগতির নামে যে চর্চাগুলো হচ্ছে ভাই, আমরা আমাদের স্বাধীন ধর্মটাকে নিয়ে থাকতে পারবো তো? আমার আশঙ্কা হচ্ছে আমরা আমাদের সার্বভৌমত্ব হারিয়ে ফেলবো ভাই, কঠিন আশঙ্কা হচ্ছে। কেন ভাইকে একটু বলি। আর সারা পৃথিবী একটা কঠিন ওই ফেসিবাদের মধ্যে আছে। আমরা যেমন বাংলাদেশে ফেসিবাদে ছিলাম, সেই ফেসিবাদ মধ্যে পড়ে গেছে। আজকে পৃথিবীর কোথাও নিরাপদ নাই, কোথাও সার্বভৌমত্বের নিরাপত্তা নাই। এমনিকে আজকে ছোট ছোট দেশগুলোর উপর হামলা যাচ্ছে, রাশিয়ার মতো বিরোধ শক্তি পরাশক্তি হয়েও ছোট দেশের উপর হামলা চালাচ্ছে। কোথায় নিরাপত্তা, কোথায় জাতিসংঘ? কোনো কিছুই কাজ করতেছে না। আমাদের সার্বিক নিরাপত্তা বলতে নাই। আমাদের একটা পার্শ্ববর্তী দেশ আজকে যে হুঙ্কারের মধ্যে কথাগুলো বলতেছে, কথার একটা সূত্রপাত হয় মনির ভাই এভাবেই। যখন আমরা টকশোতে কথা বলি আর টকশোর কথাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যায়। আমরা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছিলাম এবং ইনশাল্লাহ আমরা জয় পাইছি। এরকম ভারতের টক শোতে যেমন ভাবে বাংলাদেশকে একটা জঙ্গিবাদী আর মৌলবাদীর দিকে নিয়ে যাচ্ছে, আমরা অচিরে আমাদের সার্বভৌমত্ব হারানোর দিকে যাচ্ছি। কারণ এই কথাগুলো তাদের মাথায় ইনফেক্ট হচ্ছে, আর এর একটা বাস্তবায়ন হবে। আমরা আমাদের পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করবো না বিশ্বের কোন কোন দেশের সঙ্গে সম্পর্ক ভালো করবো, এটা আমাদের নিজস্বতা, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের সার্বভৌমত্ব। এগুলি নিয়ে তারা কেন কথা বলবে? আমরা একটা কঠিন ধারাজালের মধ্যে আছি। যদি আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে ব্যর্থ হই, আমরা সকল রাজনীতি দল পরাজিত হবে। আমরা কিসের জন্য আজ কি করতেছি ভাই? আজকে যারা মৌলবাদী সমাজকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করে, এটা আমাদের ধর্মের কোনো দোষ নাই। আমাদের ইতিহাসগত একটু পার্থক্য থাকতেই পারে, এটাই স্বাভাবিক। আজকে ইসলামী দলগুলো ঐক্যজোটের মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করবে বাংলাদেশ হবে ইনশাল্লাহ ইসলামের রাষ্ট্র, আমরা বিশ্বাস করি। ধন্যবাদ কিন্তু মামুন। এই বিশ্বাস ভাই, মনির ভাই 1 মিনিট, আধা সেকেন্ডে শেষ করি। আমি ভাই ছিল না, আমি তাকে বলি ভাই আজকে আপনারা বাদ দেন আপনাদের অহংকার বিদ্বেষ আর হিংসাগুলো বাদ দেন। বাংলাদেশের মানুষকে বাঁচাতে হলে আপনাদের নীতি নৈতিকতার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আপনাদেরকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আগে সার্বভৌমত্ব, পরে আমাদের অধিকার। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমি আমার ছোট্ট মন্তব্য শেষ করলাম। ধন্যবাদ মনির। আনমিউট করেন। জি, ধন্যবাদ এনাম ভাই এবং বিজ্ঞ আলোচক বৃন্দ। আসসালামু আলাইকুম। আমাদের গত 15-17 বছর আমাদের বাহিনীগুলার অনেক নৈতিক অবক্ষয় ঘটেছে। টাকার বিনিময়ে ওনারা অনেক সত্য ঘটনাকে আড়াল করে রাখেন। যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ এসেছে, পরিপূর্ণ তদন্ত না করে উনি একটা মন গড়া মন্তব্য লিখে দিলেন। একটা ছেলের বিষয়ে মাকে হত্যা করেছেন। সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এখন আবার আরেকটা বাহিনী তদন্ত করে দেখলেন যে ছেলেটা খুন করে নাই। তাইলে এই যে আপনি একটা অপবাদ দিলেন, সারা দেশের নারীর প্রতি, সারা দেশের যুব সমাজের প্রতি যে একটা অবক্ষয় দিলেন, এর দায়িত্ব কে নিবে? এখন মাদ্রাসা ছাত্র যখন কোনো দোষ পায়, যখন কোনো কিছু করে, আমাদের মিডিয়াগুলো এমন ভাবে সংবাদ প্রচার করে, বোঝা যাচ্ছে সব মহাভারত অসুস্থ হয়ে গেছে, সব দেশ শেষ। এই অবক্ষয় থেকে মুক্ত হওয়ার জন্য, যুব সমাজকে রক্ষা করার জন্য মরিদের ইমাম সাহেবরা ভূমিকা রাখতে পারেন। যেসব ওয়াজিনরা ওয়াজ করেন, বিভিন্ন মাহফিল করেন, ওনারা ভূমিকা রাখতে পারেন। ওনারা এইসব বিষয়ে যদি বিস্তারিত বেশি আলোচনা করে, তাহলে বেশি মানুষ শুনবে এবং সমাজের অবক্ষয় থেকে মানুষ মুক্তি পাবে। যুব সমাজকে রক্ষা করার জন্য আমাদের কোনো সরকারও কোনো ভূমিকা রাখে নাই। এই ভূমিকা না রাখার কারণে দেশের অনেক নৈতিক অবক্ষয় হয়েছে, অনেক যুবকরা নেশাখোর হয়ে গেছে। এদেরকে রক্ষা করার জন্য আমাদের সবার জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। শাহাদাত, এমডি শাহাদাত। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এনামুল হক মনির ভাইকে এবং বিজ্ঞ আলোচকদের যারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। মনির ভাই, সাববিন আজিজ নিয়ে আজকে কথা। আসলে আমি যদি একটু সূত্র দিয়ে বলি, 2019 সালে বাগেরহাটে একটা ছেলে মাকে হত্যা করেছে, নাম সম্ভবত সাইফুল। ওই আলোচনাটা শুধু প্রথম আলো টিভিতে দেখানো হয়েছে, সামান্য, আর কোনো চ্যানেলে দেখানো হয় নাই। কারণ সে মাদ্রাসার ছাত্র না, তাই।
2023 সালে ঢাকা ধামরাতে, রাজধানী ধামরাতে সোহান নামের একটা ছেলে 3,000 টাকার জন্য মাকে হত্যা করেছে। ওটা শুধু যমুনা টিভি, সম্ভবত আরো 2-1টা চ্যানেলে দেখা হয়েছে। এটা আপনি দেখেন, যদি বাংলাদেশের 2% লোকও জানে না। কেন জানেন? কারণ সে মাদ্রাসার ছাত্র নয়, তার মুখে দাড়ি নাই, তার গায়ে পাঞ্জাবি নাই। কিন্তু সাদ বিন আজিজ মাকে হত্যা করেছে, সঠিক কোনো তথ্য পাই নাই, আনুমানিক একটা তথ্যের কারণে তাকে নিয়েছে। এটা বাংলাদেশের প্রতিটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল সবগুলোতে প্রচার করা হয়েছে। কেন জানেন? তার একটাই সমস্যা, ছেলেটা মাদ্রাসার ছাত্র, তার মুখে দাড়ি, তার গায়ে পাঞ্জাবি। বাংলাদেশের শত শত হাজার হাজার জায়গাতে দর্শন করা হয়, অবৈধভাবে দর্শন করা হয়, কলেজ, বিশ্ববিদ্যালয় দর্শন করে। কিন্তু মামুনুল হক সাহেব যখন একটা রিসিউটে গেছে, এটাকে হাইলাইট করে বসে। উনি তো ওনার বৈধ স্ত্রীকে নিয়ে গেছে, উনি তো ওখানে তার প্রেমিকাকে বা অন্য কাউকে লজ্জা নেই, দর্শনও করা নাই, দর্শন হাতে হাতে ধরা নাই। বাংলাদেশে হাজার হাজার নজির আছে যেখানে দর্শন করার পরও তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে সাকিব খানের দিকে তাকান, তার অবৈধ কয়েকটা স্ত্রী, কোন তথ্য প্রমাণ দিছে? যদি বাংলাদেশের কোনো আলম মিজানুর আজহারি বা অন্য কোনো আলম মিজানুর কথা করতো, তাহলে এটাকে বাংলাদেশের প্রতিটা মিডিয়া চ্যানেল এটা হাইলাইট করতো। কেন জানেন? কারণ তাদের মাথায় টুপি আছে, তাদের মুখে দাঁড়িয়ে আছে, তাদের গায়ে পাঞ্জাবি আছে। সমস্যা আমি যতটুকু দেখছি সাদ বিন আজিজ, সমস্যাটা মূলত হত্যাকে নিয়ে না, সমস্যা হচ্ছে তার দাড়ি, সমস্যা তার টুপি, সমস্যা হচ্ছে তার ইসলামিক লেবাজের কারণে। অনেকেই ওনাকে বলছে আলিমাদের ছাত্র, এমনকি ট্যাগ লাগাইছে শিবিরের ছাত্র, শিবিরের কর্মী হয়ে, শিবিরের নেতা হয়ে মাকে হত্যা করেছে। এটা লজ্জাজনক বিষয়, আমার থেকে এটা সবচেয়ে লজ্জাজনক বিষয় যে একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রকে সাধারণ কোনো প্রমাণ পায় না, ভিত্তিহীন একটা প্রমাণ কারণে যদি তাকে এরকম হেনস্থা করা হয়, এটা লজ্জিত করেছে আলেম সমাজকে। বাংলাদেশের যে লজ্জিত, আলেম সমাজ আজকে লজ্জিত। আমার মনে হয় আলেম সমাজকে এই বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত। কেন? তারা আলেম সমাজ ছোট্ট একটা কাজ করলো, তারা এটা হাইলাইট করে, কিন্তু যখন সাধারণ জেনারেল মানুষগুলা কথা আরো কঠিন কাজও করিয়া লাই, তখন লিখছেন হাইলাইট করে না।